আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইল। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। খাওয়ার ভিডিওটা হচ্ছে আগের দিনের একটা ভিডিও, বাট আজকে সকালবেলা ব্রেকফাস্টের আইটেম সেম ছিল। ভাবলাম যে সেম জিনিস যেহেতু অ্যাড করে দিই, ভিডিওতে ছিল, আজকে ভিডিও করতে ভুলেই গেছি। যাই হোক, মানে খাওয়ার ভিডিওটা করতে সকালবেলা যা যা ব্রেকফাস্ট বানাইছি ভুলে গেছি, কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ক্লাস করতে বসে গেছি, সময় ছিল না। তো যাই হোক, এখানে হচ্ছে আজকে সবজি দিবস পালন করতেছি। ফ্রিজে যত সবজি ছিল, আমার শাশুড়ি গেল হচ্ছে আজকে 10 দিন। তোমরা হয়তো ব্যাপারে বাজারটা দেখছো আমি কবে বাজার করছি। আমার শাশুড়ি যাওয়ার 2 থেকে 3 দিন পরে আমি বাজার করছি। সবজির মানে এত গলা কাটার দাম, আর সেই জায়গায় যদি সবজি ফ্রিজে থেকে নষ্ট হয় তাহলে তো একদমই খারাপ বিষয়টা। তো যাই হোক, উস্তা ছিল, তারপরে হচ্ছে চাল কুমড়া ছিল, বেগুন ছিল, তারপরে তোমার মিষ্টি কুমড়া ছিল। তো টমেটোগুলোও দেখতেছি যে নষ্ট হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি যাওয়ার আগে আনছিল টমেটো, এরপরে আমি আবার আনছিলাম টমেটো, কারণ টমেটো রেগুলার খাওয়া হয় আমাদের। রেগুলার হচ্ছে আমি টমেটোর চাটনিটা করি, আর ডালে টমেটো দেওয়া কিংবা যেটাই আমি রান্না করি না কেন টমেটো থাকে। তারপরেও দেখো, আমার শাশুড়ি কিনে দেওয়ার পর আমি আবার কিনছিলাম, ভাবছিলাম যে হবে না, এখন দেখতেছি যে না, ওইখান থেকেও বেঁচে গেছে। তো ভাবলাম যে থাক, এভাবে যে কয়দিন পারি সে কয়দিন করি, খাই। আর হচ্ছে প্রতিদিন তোমার ভাইয়াকে হচ্ছে যে আমি সালাডটা দেওয়ার চেষ্টা করতেছি। ওর হচ্ছে হাড় ক্ষয় হয়েছে, তো একটা পায়ের একটা হাড় হচ্ছে ভেঙে গেছে, মানে বেঁকে গেছে আর কি, ভেঙে বেঁকে গেছে। তো সেই জন্য হচ্ছে যে ওর খাওয়ার বেশ কিছু জিনিস ডাক্তার চেঞ্জ করছে। তার উপর হচ্ছে আমাদের যেহেতু দুজনেরই হচ্ছে সুগারের সমস্যা আছে, তো খাওয়া দাওয়া অনেকটা হচ্ছে আমাদের পরিবর্তন করতে হবে। তো এই যে দেখো, মাছের কাবাব বানাইছি। ওর সামুদ্রিক মাছটা খেতে বলছে, বাট হচ্ছে সামুদ্রিক মাছের এত দাম, বেচারি খেতে চাচ্ছিল না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি একটুখানি ব্যবস্থা করি টুনা ফিশের, করে হচ্ছে কাবাব করে দিই। তো ওকে মাছের একটা কাবাব করে দিলাম। ওকে জিজ্ঞেস করছিলাম তুমি টের পেয়েছো কিনা, কি মাছের কাবাব। দেখলাম যে কোনো রেসপন্স করলো না, মানে টের পায় নাই, বাট হচ্ছে খেয়ে নিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করলে সেটা সবজি হোক মাছ মাংস হোক খাওয়া হয়ে যায়। তো ও তোমাদের ভাইয়া বেশ কয়েকদিন ধরে আমাকে বলতেছে যে এত সুন্দর সুন্দর কাচের বাটি টাটি কিনলাম, আমাকে তো খাবার পরিবেশন করে দিলা না। তো আমি ভাবলাম যে আজকে হচ্ছে একটুখানি খাবার পরিবেশন করি, সাথে হচ্ছে ভিডিও করি। এই সেই আমার বিখ্যাত ভাতের পাতিল। এই ভাতের পাতিল নিয়ে যে কি কাহিনী হবে আল্লাহ ভালো জানে। যাই হোক, ভাতের পাতিলের মুখখাটা দেখে আমার রাগে মাথা মানে পুরা গরম হয়ে যাইতেছে, যে আমি কি করলাম, টাকা দিয়ে কি কিনলাম। যাই হোক, আমি ওই লোকের সাথে কন্ট্যাক্ট করে রাখছি, দেখা যাক আবার চেঞ্জ করে দেওয়া যায় কিনা। পাতিল তো আর চেঞ্জ হবে না, আলাদা একটা ঢাকনার ব্যবস্থা উনি হয়তো পারে করে দিবে, কিংবা এটাকেই হচ্ছে ঠিক করে দিবে। দুপুরবেলা রান্না টান্না সব কিছু শেষ করে গোছানোর পর একটুখানি যায় শুয়েছি। শুয়ে দেখি একদম সন্ধ্যা। সন্ধ্যা মানে একদম সন্ধ্যা যেটা সেটা। রান্না শেষ করে এইমাত্র বারান্দায় আসলাম, কাপড়গুলা যেগুলো আছে সেগুলো নিব। দাঁড়ালাম একটুখানি, উঠে এসে দেখি যে মানে অনেকগুলা কাপড় চোপড় আজকে ধোয়া পড়ছে। ম্যাডাম হচ্ছে আবার 2 দিন আসে নাই, তো অনেক বললে ভুল হবে, একদম কিছু না। দেখো, এই 2টা শাড়িতে যা কাপড় হচ্ছে সেগুলাই হয়েছে ধোয়া। এখন কয়েকটা কাপড় শুকাইছে, কয়েকটা শুকায় নাই, বেশিরভাগই হচ্ছে শুকানো হয় নাই। তো এখন ভাবতেছি যে এগুলা কি নিব, নিয়ে আবার ঘরের মধ্যে দেখা যায় যে আজানের যে খেলার ঘরটা আছে ওইটার উপর মেলে দেই। তারপর হচ্ছে পর্দার যে রডগুলো আছে ওগুলোর উপরে মেলি আমি। তো এখন ভাবলাম যে থাক, আমরা যেহেতু মানুষ কম, কাপড় কম, আম্মারা কেউ নাই, ওরকম লাগতেছে না। কারণ যখন এই ছোট্ট বারান্দার মধ্যে আমার শাশুড়ি অফিস থেকে এসে হচ্ছে বোরকা ধোয়, তারপর ফাহাদ বাইরে থাকলে ও হচ্ছে এসে কাপড় চোপড় ধোয়, তখন আসলে খুব মানে ভেজাল লেগে যায়, এত কাপড় চোপড় থাকে যে ওগুলো আর সম্ভব হয় না। তো এই কারণেই ভাবলাম যে ঠিক আছে থাক, এখন যেহেতু কাপড় চোপড় কম আছে, অল্পের মধ্যেই কিভাবে সারা যায় সেটা চিন্তা করতে করতে ভাবলাম যে তাহলে থাক, এখানেই মেলা থাকুক, আমি হচ্ছে পরে হচ্ছে কাপড় চোপড় গোছাবো। আর এদিকে রুটির জন্য এই পাতলা পাতলা যে পেপারগুলো দেখতেছো পলিথিনের, ওগুলো হচ্ছে রেখে দিছি। এইগুলো হচ্ছে রুটি মানে বেলে মাঝখানে দেওয়ার জন্য, যেগুলো হচ্ছে প্যাকেট রুটিতে থাকে ওগুলোই হচ্ছে এবার আমি ধুয়ে আলাদা করে রেখে নিলাম। তো স্বপ্ন থেকে তো রুটি কিনছি, ওটা শেষ হয়ে গেছে। যেহেতু 2-3 জন মানুষ, আমরা ভাবলাম যে থাক, খাওয়া হয়ে যাক। ওগুলো আবার বেশি দিন রাখলে দেখি ফাঙ্গাসের মতন পড়ে যায়। তো এই যে বিল্ডিংটা দেখতেছো, এটা 6 তলা হওয়ার কথা ছিল, এখন কেন জানি মনে হয় আর 6 তলা হবে না। করোনার টাইমটাতে এই বিল্ডিংটা এত প্রাণবন্ত ছিল, আশেপাশের সমস্ত বিল্ডিংয়ে মানুষ ঘুমালেও এই বিল্ডিংয়ের মানুষগুলা মানে খুব চিল্লাচাল্লি, তারপর হচ্ছে
খেলাধুলা করতো, বাচ্চাগুলো ছোট ছোট ছিল, আমাদের মানে আজরানের বয়সী বাচ্চা ছিল, আজরান থেকে একটু বড় ক্লাস 4-5-এ পরে এরকম বাচ্চা ছিল। এই সাইড বরাবর পুরানো একটা ঘর ছিল, ওই ঘরটাতে হচ্ছে ওরা পড়তো, দেখা যেত আসলে মানে বিল্ডিংটা অনেক পুরানো ছিল। হ্যাঁ, এটা মনে হয় মানে তোমার এটার যে ওনার ছিলেন আর কি, যে প্রকৃত মালিক করছে উনি হচ্ছিলেন অ্যাডভোকেট ছিলেন আর কি। তো ওনার ছেলেমেয়েরা ভাগ হওয়ার পর পাইছে, দুইটা ছেলেই মেবি, মানে একটা আপা আছে ওনার সাথে মাঝে মাঝে কথা হয়, আমার নিচে নামলে ওই আপার সাথে মাঝে মাঝে কথা বললে মানে বোঝা যায় আর কি। বোঝা যায় বলতে গেলে হচ্ছে বিল্ডিংটা কতটুকু করবে সেটা বোঝা যায়। ওনারা ডিসিশন নিয়েছিলেন যে 6 তলা মনে হয় করবেন, কিন্তু এখন মনে হচ্ছে কাজের গতি থেকে 6 তলা আর করবেন না, কারণ যেইভাবে রড সিমেন্ট কারেন্টের জিনিসপত্রের দাম বাড়তেছে। আমরা তো যেহেতু বাড়িতে একটা ঘর দিছি আমরা বুঝি, খুব রিসেন্টলি তো ঘরটা হলো আমাদের, অনেক টাকা খরচ পড়ছে। আর এখন নাকি কারেন্টের যে জিনিসগুলো সুইচ বোর্ড তার এগুলো নাকি প্রচুর দাম। রড সিমেন্টের তো দাম আছেই, স্বর্ণের ভরি আর রডের দাম হচ্ছে একই, সেইটা আর কি বলবো বলো, যেইভাবে দাম বাড়তেছে মানে বাজারে গেলেই হচ্ছে আমার মাথায় আগুন ধরে যায়। যেমন হচ্ছে সবজির দাম, সেমন হচ্ছে মাছ মাংসের দাম, আর এখন হচ্ছে এই যে বাড়ি ঘর করবার সেখানেও হচ্ছে সমস্যা। তো কাজের গতি দেখে মনে হচ্ছে যে খুব বেশি একটা বড় করবে না, তারপরে যদি কখনো কথা হয় তাহলে আপডেট পাবো আর কি। আর এলাকার মধ্যে তো সবাই খুব সুন্দর মিলেমিশে থাকে, ভালোই লাগে। এটা যে পুরান বিল্ডিংটা ছিল এটা কিছুটা দেখতে হচ্ছে কলকাতা স্টাইলের পুরানো যে বাড়িগুলো থাকে না ওরকম ছিল আর কি। তো বাচ্চাগুলা খেলতো, তো ওই টাইমটাতে আসলে এই একটা বিল্ডিংই ছিল প্রাণবন্ত, একদম লাফালাফি দৌড়াদৌড়ি পড়াশোনা করা, মানে ওদেরকে দেখলে মনে হইতো যে আশেপাশে কোথাও করোনা হয় না। আর বাদবাকি সব বিল্ডিং ছিল ভূতের বাড়ি, মানে এই পাশের বাসা ওই পাশের বাসা সবগুলা, যেমন এই সাইডে যে বিল্ডিংটা দেখতেছো এখন হয়েছে, ওইটা তখন ছিল না, এগুলো সব টিনের ঘর ছিল, এখন আস্তে আস্তে হচ্ছে বিল্ডিং হইতেছে আর কি। যাক, এটা একটা ভালো জিনিস। তবে আমার এই সাইড বরাবর যদি বিল্ডিংটা হয় তাহলে আমার বারান্দাটা মানে একদম বন্ধ হয়ে যাবে, আর কোনো আলো বাতাস পাবো না। এই সাইডে বিল্ডিং হইলে আর তখন আলো বাতাস থাকবে না, আমার পাকঘরটাও বন্ধ হয়ে যাবে, বারান্দাটাও অন্ধকার হয়ে যাবে, মানে সব কিছুই একটা ডার্কের মধ্যে পড়ে যাবে। তো এই একটা জিনিস নিয়ে না আমার খুব টেনশন লাগে, খুব খারাপ লাগে যে আমার ফ্ল্যাটটা হইতেছে একদম ভিতরে পড়ে গেছে, একদম ভিতরে পড়ে গেছে, আলো বাতাস কিচ্ছু এমনিতেও পাই না, আরও এই সাইড দিয়ে হয়ে গেলে হচ্ছে আরও বেশি ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা হচ্ছে কাপড় চোপড় এগুলো নামায় রাখছিল বুয়া, তো ওগুলা ওভাবেই আছে, বিছানাতে হচ্ছে আজরান শোয়া উঠা নামা করে বারবার। তো এখন আর রাত্রেবেলা একবারে হচ্ছে ঝাড়বো, প্রতিদিনই হচ্ছে সকালে একবার রাত্রে একবার করে ঝাড়ি। তো ঝাড়লে কি হবে, কিছুক্ষণ পর বাচ্চা থাকলে যা হয় বারবার উঠে। তো এই কাপড়টা কিনছি, এটা দিয়ে একটা পর্দা বানাবো। আমার বেসিনের যে নিচের অংশটুকু আছে ওখানে একটা পর্দা ছিল, বাট ওইটা কালারফুল হওয়াতে আমার কাছে এখন আর ভাল লাগে না। তো আমি ভাবতেছিলাম যে জর্জেটের কাপড় দিয়ে এটা বানাবো। তো একটু ডিসিশন নিতেছি কি করব। এই সাইডে ভাবছিলাম হবে, কাপড়টা যতটুকু আনছি মেপে দেখলাম যে ওইটুকুন হয় না, মানে একদম টায়ে আর কি অবস্থা হয়ে যায়। আচ্ছা, তো তোমাদের সাথে তো আমি কিচেনটা শেয়ার করি নাই, একটু শেয়ার করি। নীল রঙের যে ম্যাটটা ছিল ওইটা সরায় ফেলছি, কারণ এই ম্যাটগুলা খুব তাড়াতাড়ি হচ্ছে ময়লা হয়ে যায়। দুই হচ্ছে গরম পাতিল রাখলে ম্যাটগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। তো বুয়াকে এতবার মানা করার পরেও ম্যাটগুলোর উপরে সে গরম পাতিল রাখে, আর এই জায়গাটুকু ঘষে পরিষ্কার করা আমার জন্য খুবই টাফ, খুবই টাফ। তারপরে আমি অল টাইম চেষ্টা করি রান্না শেষ হওয়ার সাথে সাথেই। তো রান্না শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার মেইন টার্গেট যেটা, সেটা হচ্ছে যে একদম সুন্দর করে এই জায়গাটা ঘষে মেজে পরিষ্কার করা। প্রতিদিনই মাজতে হয়, প্রতিদিনই ঘষতে হয়, কারণ এত তেল কাজটা থাকে পাকঘরে। তো যাদের জানলা কাছে আছে তারা বুঝবে যে এটা কত কষ্টের। যাই হোক, এবার হচ্ছে র্যাকটা সরাই দিলাম, কারণ র্যাকটার মধ্যে প্রচণ্ড পরিমাণে তেলাপোকা হয়। আরেকটা জিনিস, এখানে প্রচুর তেলাপোকা, ছোট ছোট চায়না তেলাপোকার অত্যাচারে মানে আমার মাথা টাথা সব পাগল হয়ে যাইতেছে। আর আমি চিন্তা করতেছি যে তেলাপোকা থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। তোমরা যদি কোনো উপায় জানো বলো, আমি সব কিছুই ট্রাই করছি, বাট কোনোটাতেই কোনো কিছু হইতেছে না। এবার ভাবছি যে ডাইরেক্ট একদম অ্যাকশান নিব, দেখা মাত্রই হচ্ছে তেলাপোকা ক্রস ফায়ার করে মেরে ফেলবো, মানে সাথে সাথে মেরে ফেলবো, আর রাখবো না, এত অতিষ্ঠ হয়ে গেছি আমি তেলাপোকার অত্যাচারে। আচ্ছা, এই জায়গাটাতে ম্যাটটা দেওয়ার একটাই রিজন, টাইলসগুলা পুরা ফাটানো একদম। তো এখানে আমার শখ আছে যে পরবর্তীতে কাজ করলে গ্রানাইট বসাবো, আর কালো রঙের যেটা সেটা বসাবো। আর এই র্যাকটা তো তোমরা দেখছো ঠিক যেরকম গোছানো, আগে যেরকম গোছানো হয়েছিল ঠিক সেরকমই আছে। জাস্ট হ্যান্ড ওয়াশের যে বোতলগুলো আছে এগুলো একটুখানি আমি এক্সচেঞ্জ করলাম, ওই বোতলগুলো রাখলাম না, এটা রাখলাম, কারণ যেহেতু সবসময় ভিডিও করি এই সাইডটাতে, তো এই বোতলগুলো আমার কাছে দেখতে ভাল লাগে না। আর এই কাপড়টা ভাবতেছি ওইখানে দিব, দেখা যাক কীরকম হয়, আমাকে জানাও তো কীরকম হবে।
আর এই যে দেখো খাবার দাবার এখনও বাড়া, ভিডিও রেস্টুরেন্ট এখানে রেখেই দিছি। তো তোমাদের ভাইয়া যদি আসে তাহলে হচ্ছে একসাথে দুজনে মিলে বসে খাবো। এই পাতিলটা নিয়ে আমার একটুখানি খারাপ লাগতেছে, মনটা খুঁত 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 লাগতেছে। এই দুজনের ভাত দেখছো, এই পরিমাণেই হচ্ছে ভাত। যাই হোক, সমস্ত খাবার ঢাকনা দিয়ে রাখলাম। পাতিলের ঢাকনাটা দেখো কি অবস্থা করতেছে, একদম বিরক্ত লাগতেছে। মনে হয় আমি পাতিলটা কিনে যে বকাটা খাবো, দেখা মাত্র আমার শাশুড়ি আর আমার জামাই দেখা মাত্রই আমাকে বকবে। তো ঠিক আছে, চলো তোমাদের ভাইয়া আসলে একসাথে খেয়ে নিই। তো ক্লাস আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, 258 জনের মতন আছে আর কি। আস্তে আস্তে বের হয়ে যাইলে জুম থেকে শেষ হয়ে যায়। আর আমি না মেইনলি ফেসবুক থেকে ক্লাসটা করতে খুব বেশি পছন্দ করি। আর আমার মোবাইলের টাইম দেখে কেউ বুঝো না যে এতটা বাঁচতেছে কেন, আসলে এতটা না, এটা একটু ফাস্ট মানে হচ্ছে ফাস্ট করা আছে, তো সেই কারণেই হচ্ছে একটু টাইম বেশি দেখাচ্ছে। বাট জুমের থেকে আমার কাছে মনে হয় ফেসবুকে লাইভে ক্লাস করাটা সবচেয়ে বেটার অপশন। তো যাই হোক, ক্লাস শেষ হয়ে তোমাদের সাথে কথা বলতেছি। বাজে এখন 9:15 মতন, সবেমাত্র বসলাম। এটা হচ্ছে আমার স্টাডি টেবিল, তোমরা অনেকে হয়তো আবার ভিডিওতে দেখছো। এই যে স্টাডি টেবিলে বসলাম, বই খাতা, আমার মাইক ফোন, মানে এটা আমার স্টুডিও বলতে পারো। একটা ছোটখাটো হচ্ছে তোমার মাইক, তারপরে হচ্ছে স্ট্যান্ডের একটা মানে মিউজিয়াম বলা যায়। এই যে 1টা 2টা 3টা 4টা, আর এটা হচ্ছে স্ট্রেটনার। যাই হোক, এইটা মোটামুটি বেস্ট, একদম ভালো, কিন্তু এটা তো সবসময় আমি করতে পারি না, ঝামেলা আছে। আর একটা এখন যেটাতে ধরছি সেটাতে একটা মানে এরকম একটা ছিল, ওইটা হয়েছে ভেঙে গেছে। দেখো এরকম একটা ছিল, এটা ভেঙে গেছে। নতুনটা কিনলাম হচ্ছে 2-3 দিন আগে, তো ওইটার মধ্যে স্টার্ট করলাম আর কি করা। যাই হোক, তোমাদের সাথে মেইন কথায় আসি। তোমাদের ভাইয়া গেছে কিছুক্ষণ আগে, তো ভাবলাম যে তোমাদের সাথে সামনাসামনি আজকে কথা বলা হয় না, একটুখানি সামনাসামনি কথা বলি। সেই সামনাসামনি কথা বলার জন্যই আসছি। আমার এক বড় বোন আছে যে হচ্ছে ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে, উনি নক করলো, মাত্র ওনার মেসেজ পাইলাম। মেসেজ দিচ্ছে অনেক আগে, কিন্তু আমি হচ্ছে সিন করতে একটুখানি লেট করে ফেলছি। কারণটা কি বলি, আমার একটা ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে ফেসবুক পেজ, আমার বিজনেস পেজ 2-3টা থাকে। আমার বিজনেস পেজগুলো তো কখনো কখনো লগইন থাকে, কখনো আবার হচ্ছে যে তোমার ফেসবুকেও লগইন থাকে। এখন ঝামেলা যেটা, বেশিরভাগ সময় ফেসবুকে লগইন থাকে। কেউ মেসেজ দিলে না, আমি সরাসরি মানে তাড়াহুড়া করে যে দেখবো সেই দেখাটা দেখতে পারি না, বুঝছো। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার তো ক্লাস থাকে, গ্যাপ পড়ে যায়, তো এই কারণে হচ্ছে যে আমি আরো করতে পারি না, ভেজাল হয়েছে এখানে। যাক, এই টুকটাক মিলায় চলতেছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আমার 3টা কোর্সের ক্লাস এখন চলতেছে, তো এই 3টা কোর্সের ক্লাস যেদিন শেষ হবে আল্লাহ আল্লাহ করে, ওই দিন হচ্ছে আমার মানসিক শান্তি শুরু হয়ে যাবে। আবার বলা যায় না মানসিক শান্তি এতটা সোজা না, যখন ঘরে একলা একলা থাকি তখন বুঝি। এই ক্লাসগুলো থাকে যেদিন সেদিন খুব ব্যস্ত থাকি, আর সেদিন খুব ভালো লাগে। যেমন কালকে ক্লাস ছিল, খুব বেশি লোড ছিল, ভালো লাগছে। আজকে যেমন একটুখানি ঘুমাইছি, বিকালবেলা এত কান্না পাচ্ছিল, আমি তোমাদের ভাইয়াকে বলতেছিলাম, দেখো আমি এখন ক্লাসের যে স্ক্রিনশট নিচ্ছি আর হচ্ছে কাজ করতেছি। যাই হোক, তোমাদের বিকালবেলা ভাইয়াকে বলতেছিলাম যে আমার খুব অশান্তি লাগতেছে, অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না। তো আমাকে তখন বললো যে তাহলে ঠিক আছে, আমি বাসায় আসতেছি। তো বাসায় এসে সুন্দর সময় আমার সাথে চাটা খাইলো, চাটা খেয়ে চলে গেল। আর আজকে তো সবজি রান্না হয়েছে, এই জন্য মানে মনের বাসনা অনুযায়ী যদি খাবার না হয় তাহলে মানুষ খায় না, এটাই হচ্ছে সত্য কথা। ও হচ্ছে যে মাংস টাংস যদি রান্না করি, ও, আমার মেয়ে, আমার দেবর, এই 3টা মানুষ একদম একই রকম। সবজি রান্না করলে আমি আর আমার শাশুড়ি খুব খুশি হই, একটু সবজি একটু ভর্তা হলে অনেকখানি খাওয়া যায়। বাট এরা 3জন পার্সন হচ্ছে সবজি দেখলে এক একজনের মুখের সাইজ মানে এক এক রকম হয়ে যায়। এরা মানে এক একজন এক এক রকম মুখ আকৃতি করে। যাক গিয়ে কি আর বলবো। তো সন্ধ্যার সময় আসলো উনি, আসার পরে মাগরিবি নামাজে জাস্ট 2 মিনিট আগে ঢুকলো। ঢুকার পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম। আমি দুপুরবেলা খাইনি, সেটাই খেলাম। খাওয়ার পর হচ্ছে উনি বের হলো। বের হওয়ার পর আর এই যে এখন আমি একটুখানি ফ্রি হয়েছি, যেহেতু এখন ক্লাস আছে, এখন তো থেকে লাভ নেই, এখন চলে যাবে। আজকে হচ্ছে আমার পরীক্ষা আছে একটা কোর্সে, আর আরেকটা কোর্স হচ্ছে ক্লাস করছে, 2টা একসাথে পড়ছে, মানে ক্লাসও করছে কোর্সও করছে। এখন দেখা যাক কোনটা কি করি। আমি হচ্ছে সিরাতের উপর একটা ক্লাস করতেছি আর কি, আমি শেয়ার করবো এটা পরে, সামনে তোমাদের সাথে শেয়ার করবো। 1-1.5 মাস সময় পরে আমি তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করবো যে কিরকম। আচ্ছা যাই হোক, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে দেখো, এই ফ্যানটা কিনছিলাম যে মনে আছে, এত গরম, পাকঘর তো প্রচন্ড গরম, তাই 2টা ফ্যান চালায় হচ্ছে এখন ক্লাস করতেছি। তো এই বসলাম হচ্ছে তোমাদের সাথে সামনাসামনি একটুখানি কথা বললাম, আর এই যে দেখো চা নিয়ে বসলাম, চা খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করতেছি। খালা হচ্ছে কাপড় চোপড় যা কিছু আছে সব এনে হচ্ছে এই রুমটাতেই রাখে, কারণ এটা এখানে বারান্দা পাশে, তো তাই হচ্ছে এই রুমে রাখতে খুব বেশি সুবিধা হয়। এই যে দেখো, বারান্দাটা তো হচ্ছে এই সাইড বরাবর, তো এইখান থেকে এনেই হচ্ছে উনি এই খাটের উপরে সব রাখে।
তা আমি হচ্ছে দিনের বেলা যখন গোছাই আর যখন রাত্রেবেলা গোছাই তখন হচ্ছে রাত্রেবেলায় বসি, বেশিরভাগ সময় হচ্ছে রাত্রেবেলাই গোছাই, দিনের বেলা আমি অতটা গোছাই না এখন। আর যেহেতু এই রুমে এখন কেউ থাকে না, আমিও থাকি না, আমার দেবরও নাই, আমার শাশুড়িও নাই, কেউই নেই, সুতরাং পড়ে থাকে। ধরো এমনও আছে যে একদিন স্তূপ হয়ে থাকে। আসলে যতটুকু পারি ওকে অতটুকু করি। আর এই যে দেখো আজকে হচ্ছে এই কতটুকুন আছে কাপড়, বেশি না, আজকে হচ্ছে একদম ও এখন আর কাপড় চোপড় ওরকম ধোয়েও না, যদি বিছানা চাদর ধোয়া লাগে তাহলে হয়তো আবার ধোয়ে, বাট এমনিতে হচ্ছে ওরকম ধোয়ে না। তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, ভিডিও যেহেতু করতেছি। আর হচ্ছে এই সাইড বরাবর পুরাটা খোলা রাখছি, দেখো এই সাইড বরাবর পুরো জানলা খুলে রাখছি, বাতাস একটুখানি করে বাতাস আসতেছে, ভালোই লাগতেছে। আর এই বিল্ডিংটা রং করে উঠেনি, এটাই হচ্ছে মেইন ঝামেলা। তো সেই কারণে হচ্ছে যে দেয়ালের অনেক অংশে দেখবা যে রং উঠে গেছে। আর একবার উঠে যাওয়ার পর রং করা সম্ভব হয় না, তবে হ্যাঁ রং করব, খুব শীঘ্রই রং করব, সব কিছু একটু গোছায় নিই তারপর হচ্ছে রং করব। তো বাতাস বইতেছে, খুব ভালো লাগতেছে। চলো বেশি কথা না বলে কাপড়গুলো গোছাই তারপর তোমাদের সাথে আবার দেখা করতেছি। তো সকালবেলায় তোমরা দেখছিলা যে বিছানার মধ্যে কাপড়গুলা ছিল, সকালবেলা না দুপুরবেলা। মেইনলি আমার শাশুড়ি যাওয়ার পর 2-3 দিন হচ্ছে আমার শরীরের অবস্থা এত খারাপ গেছে, কারণ উনি যাওয়ার আগে প্রচুর মেহমান ছিল, যাওয়ার পরে একটা টুকটাক করে কাজ করতে করতে অনেক কাজ হয়ে গেছে। তো ওই কয়টা দিন হচ্ছে আমি একদমই ঘর গোছাতে পারিনি, কিছুই করতে পারিনি। তখন এই খাটের উপরেই সমস্ত কাপড় হচ্ছে বুয়া এনে রাখতো। তো এইগুলা সব কিছু ভাঁজ করার পর এখন প্রতিদিন রাত্রেবেলা যে কাজটা থাকে, এই খাটটা প্রতিদিন রাত্রেবেলায় আমি আবার ক্লিন করে রাখি। সকালবেলা এই খাটে এসে হয়েছে ওর বাবা শুবে, আর আজরান সারাদিন এখানে রাখি আর কি ওকে, যে ও যতক্ষণ থাকে আর কি, সারাদিন তো আর থাকে না, নানার বাসাতেই চলে যায় প্রত্যেক দিন। ধরো 10টা-11টার সময় চলে যায়, আসে হচ্ছে রাত্রেবেলা 8টা-9টা এই টাইমে আসে। ওই আজরান এখন আর আমাদের বাসা খুব বেশি একটা থাকে না। তো আমার এই যে জামাটা দেখলা যেটা সবুজ ভাঁজ করতেছি, এটা আমার বিয়ের প্রথম ঈদ তোমাদের ভাইয়া গিফট করছিল, 2টা জামা দিছিল। আসলে তখন আমাদের হাতে অতটা টাকা পয়সা ছিল না, একটা টানাটানির অবস্থাতেই ছিল। তো যাক আলহামদুলিল্লাহ, ওই সময় আমাকে খুব ভালো ভালো জামা কাপড় দিত। তো আসলে জামা কাপড়গুলা এত সুন্দর আর এত ভাল লাগে যখন ভাঁজ করি না, খুবই ভালো লাগে। তো আজকে বুয়া ধুচ্ছে আর বলতেছে যে জামাটা এখনও ব্লিচ করতেছে। তো বুয়া জানতো না যেটার বয়স হচ্ছে 5 বছর। তো আমি বুয়াকে বললাম যেটার বয়স হচ্ছে 5 বছর, খালা 5 বছর ধরে এই জামাটা আমার কাছে আছে এবং আমি পরতেছি রেগুলার। তো খালা তো শুনে পুরো অবাক, খালা বলতেছে যে মানে খালা কি আজকে বলতেছে যে এই জামাটা আমি কতবার ধুইছি, তারপরেও মাশাআল্লাহ অনেক ভালো আছে, আর আসলে এই জামাটার বরকত আছে বলেই এটা আপনার কাছে এতদিন ধরে আছে। তা আমি কিন্তু এটা প্রায় বুয়ার কাছে দেই ধুইতে, তো ও খুব সুন্দর করেই ধোয়। আর একটা জিনিস যেটা সেটা হইতেছে যে আলহামদুলিল্লাহ এই জামাটা আমি খুব যত্ন করে ইউজ করতেছি। তো বুয়ার আজকের এই কথাটা শোনার পর মনে হলো যে থাকে জামাটা তোলা রাখবো, এই জামাটা খুব বেশি একটা পরবো না। তো এইটার সাথে কোনো পায়জামা ছিল না, মানে খালি জাস্ট কামিজটাই ছিল। তো পায়জামাটা হচ্ছে আরেকটা জামার সাথে ছিল। তো আলহামদুলিল্লাহ কেমনে জানি একদম অ্যাকুরেট কালারে ম্যাচিং হয়েছে। ম্যাচিং হওয়াতে আরও খুব বেশি সুন্দর লাগে, আর পরলেও জামাটা খুব বেশি ভালো লাগে। আমি ভিতরে অনেকখানি কাপড় দিয়ে সেলাইছি যাতে ফুল হাতা হয় আর কি। তো এইদিকে আমি আমার কাপড় চোপড় ভাঁজ করতেছি, ওইদিকে আমার দেবর যাওয়ার আগে বেশ কিছু কাপড় চোপড় হচ্ছে চেয়ারের মধ্যে রেখে দিছে। তো ও যাওয়ার প্রায় 4-5 দিন পর আমি চেয়ারের ভিতরে ছিল, তো আমি আর খেয়াল করতে পারিনি। তো দেখলাম অনেকগুলো কাপড় চোপড় ওর রয়ে গেছে। তো আমি এরপর ভাবলাম যে এগুলো কি করব। তো বুয়াকে দিয়ে ওগুলা ধুইতে দিছি। এখন ও ধুইছে কি না ধুয়ে রাখছে আধোয়া কিছুই বোঝার অপশান নাই। তা আমি আবার পরবর্তীতে ধুইতে দিলাম, ধোয়ার পর হচ্ছে ওগুলাও শুকাইছে। তো ভাবলাম যে সবগুলো একসাথে কাপড় চোপড় ভাঁজ করে এরপর হচ্ছে খাটটা ঝেড়ে দিয়ে রেখে দিই। তো অলরেডি আমার খাট মোটামুটি টান করে গোছানো হয়ে গেছে। খাট যেহেতু এই খাটে এখন আর কেউই শোয় না, আমার শাশুড়ি নাই, দেবর নাই, তাহলে আর কেউই শোয় না। আর একটা জিনিস হচ্ছে যে এই খাটটাতে কেন জানি আমরাও শুইতে পারি না। আসলে যে রুমে থেকে অভ্যস্ত শুরু থেকে, যেই রুমটাতেই হচ্ছে যে আমি বিয়ের পর থেকে ওই রুমটাতেই ছিলাম, এই বাসায় আসার পর থেকে ওই রুমেই ছিলাম। তো আমি চেষ্টা করছিলাম যে রাত্রেবেলা এখানে এসে শুবো, কারণ এই রুমটাতে কিন্তু রাত্রেবেলা প্রচুর বাতাস আর ঠান্ডা। এরপর বাতাস তোমরা দেখতেইছো যে পর্দা নড়তেছে, তো প্রচুর পরিমাণে ঠান্ডা, কিন্তু এই রুমটা অনেক বাতাস এই রুমটাতে। তো এই রুমটাতে কিন্তু ভালোই লাগে, দিনের বেলা একটা অংশ একটুখানি রোদ থাকলেও রাত্রেবেলা একদম ঠান্ডা হয়ে থাকে। যেমন আমাদের যে বেডরুমটা ওইটাতে কিন্তু রাত্রেবেলা যদি এসি না চলে তাহলে থাকা খুব মুশকিল হয়ে যায়। তো আমার দেবরের এই প্যান্টটা আমি এর আগে কখনো কোনদিন দেখিনি, আজকে দেখে আমার এত হাসি আসতেছিল। হাসি আসার মেইন কারণ হচ্ছে এই প্যান্টে মানে পুরো সব দিকে হচ্ছে পকেট।
এই পকেট দেখে আমার হাসি পাচ্ছে যে এত পকেটওয়ালা প্যান্ট, এটা আবার কার, মানে এটা কি অন্য কারো প্যান্ট কিনা কে জানে। ওকে আমি কখনো এই প্যান্টটাতে না দেখি নাই। যাই হোক, অন্য কারো যদি হয় তাহলে হবে। তো এই ভাঁজ করে রেখে দিতেছি ওর কাপড় চোপড় সবগুলা, তাহলে এসে হচ্ছে পরিষ্কারভাবে পাবে। আর এগুলো সব কিছু ধুয়ে সুন্দর করে ঢুকাইছি, কারণ ও একটুখানি মানে ওই যে সুসিবায়ু বলে যে একটা কথা আছে না, মানে খুব বেশি খুঁতখুত খুঁতখুত ধরে, ও হয়েছে এরকম। একটু কিছু হলেই হয়েছে যে হাইজেনিক মেনটেন খুব বেশি করবে। সেই করোনার আগে থেকে ওকে আমি দেখছি যে ও হ্যাক্সিজল দিয়ে পুরা বাইরে থেকে আসলে মোবাইল টোবাইল যা কিছু আছে যেটাই আমরা যেই আসি হ্যাক্সিজল দিয়ে একদম পুরো 12টা বাজাবে। আজরান যখন হয় তখনও ওকে দেখছি ও মানে সবার ফার্স্টে হচ্ছে হ্যাক্সিজলের বিশাল বড় একটা বয়ম কিনে আনছে স্প্রের মতন, ওইটা দিয়ে খালি সবাইকে ওয়াশ করতেছে। তো যাই হোক, আসলে এটা এক একজনের এক একটা হ্যাবিট, এটা আসলে রোগ বললে ভুল হবে। পরিষ্কার থাকাটা কিন্তু একটা ভালো জিনিস, তাই না? তো ও মাঝে মাঝে কিন্তু ওর কাপড় চোপড় সব ওই ধোয়ে। এখন আমার কাছে কেন জানি ভাঁজ করার সময় মনে হয়েছে এগুলো ও ধুয়ে রাখছে, আমি আবার বুয়াকে দিয়ে তাও ধোয়াই নিছি। যে মানে একটা মনের থেকে শান্তি যে না কাপড়গুলো একদম পুরো পরিষ্কার, তাহলে আমি এই কাপড়গুলো ধুয়ে সুন্দর করে ভাঁজ করে ওর ড্রয়ারে ঢুকায় রাখতে পারবো। কারণ না হয় পরবর্তীতে ওর কনফিউশন থাকবে যে ড্রয়ারের কাপড়গুলো আমি নোংরা কাপড়ে একসাথে মিক্সড করে ফেলছি। তাই ডাবল ধোয়া দিয়ে নিলাম। আর এবার হচ্ছে বিছানাটা ঝেড়ে নিছি আমাদের বেডরুমের। ঝাড়ার পর এটা টুকটাক যতটুকু সাজানো সম্ভব অতটুকুই সাজাইছি। তো এই কুশনটার মধ্যে হচ্ছে আমাদের রুমের মশারি থাকে। তো আমাদের রুমের খাটটা থেকে এই খাটটা অনেকখানি চওড়া এবং অনেকখানি বড় হওয়াতে ভালোই হয়েছে, তাহলে ভবিষ্যতে সবাই মিলে একসাথে শোয়া যাবে বাচ্চা টাচ্চা হইলে। কারণ ছোটো খাটে কিন্তু জায়গা হয় না, আমরা 3 জন মানুষ, আমারই হয় না। এখন দেখা যায় যে আমি প্রতিদিনই একটা কর্নারে পড়ে থাকি, একটা কর্নারে চুপচাপ শুয়ে থাকি, আমার জায়গা হয় না। তো আমাদের রুমের খাট ঝাড়ার পর আমি আমার রুমে যে খাটটা আছে সেটা ঝেড়ে নিলাম। আর এই যে দেখো, এই মোমবাতিটা এত শখ করে কিনছি, এটা ফেটে গেছে, আরও দিন দিন ফাটতেছে, জানি না ইউজ করতে পারবো কিনা ঠিক মতন, মনটাই খারাপ হয়ে যায় এটারে দেখলে। তো আমার রুমের এই সাইডটা পুরো ড্যাম হয়ে গেছে। যখন বৃষ্টি পড়ে, খুব জোরে যখন বৃষ্টি পড়ে, তো এই জায়গাটা কেমন জানি বাজে হয়ে যায়, গর্তের মতন হয়ে যায়। তো এখন এটা ঠিক করার জন্য মিস্ত্রি ডাকা হয়েছিল, তারা বললো যে অনেক কিছু করতে হবে, অনেক রিপেয়ার আছে, অনেক কাজ এটার ভিতরে এখনও বাকি। তো ওই কাজগুলো যদি করতে হয় তাহলে আমার এই রুমটা পুরো খালি করতে হবে। আর এই ফার্নিচারগুলো আরেকটা রুমে শিফট করে কাজ করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট এবং টাফ বিষয়। আরেকটা জিনিস, এটা যদি পুরো বাসাটা খালি করে একবারে করাই তাহলে আমাদের বাজেটটা আসবে, কিন্তু এক রুম করে যদি করে বাজেটে আসবে না, এবং বাজেটে আসবে কিন্তু সেটা অনেক বেশি হয়ে যাবে। তো আমাদের প্ল্যান আছে বাসা ভাড়া উঠে এই বাসাটা পুরোটা ঠিক করব আর কি। অনেক সমস্যা কিন্তু এই বাসাটার মধ্যে, যদিও বাহিরে রং করার পর এখন অনেকখানি বৃষ্টি থেকে রেহাই পাওয়া গেছে, বাট তারপরেও বেশ কিছু ঝামেলা হচ্ছে, কারণ এটা তো যারা দিচ্ছে ফ্ল্যাট ওনার ঠিক মতন করে দেয় নাই, এই কারণেই এত ঝামেলা। তো এই যে ওয়ার্ড্রোবের উপর ঘড়িটা, সাদা ঘড়িটা হচ্ছে আমার আব্বা হাতকে গিফট করছে, আর সবুজ রঙের যে ডায়াল সালা ঘড়িটা এটা আমার আম্মা দিছে। সাদাটা হচ্ছে আমেরিকা থেকে আনছে ফসিলের, এটা অনেক দামি একটা ঘড়ি। আর যেটা পাশে সবুজটা, এটা মোটামুটি অত বেশি দামি না, বাট হচ্ছে গিফট তো গিফট, তাই না, গিফটের একটা আলাদা সৌন্দর্য আছে। তো এই যে এই সাইডে দেখতেছো সাদা পর্দাটা, এটা আমি এক্সচেঞ্জ করে ফেলবো। সাদা এই কাপড়টা আমি দেখি ধুয়ে ফেলবো, কারণ এইটা দেওয়ার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে যে তোমার রোদের তাপটা একটুখানি কম ঢুকে, বড় পর্দাটা থাকলে আলো বাতাস খুব কম পাওয়া যায়, সেজন্যই ওইটা দেওয়া। আমার শাশুড়ির রুম পুরো গোছানো হয়ে গেছে, সুন্দর করে খাটটা বিছায় দিলাম। এই খাটে কেন জানি শুইতে পারি না, আজরানের বাবা শোয়, আমিও শুইতে পারি না, আজরানও শুইতে পারে না, আমরা আমাদের রুমেই শুই, খাটটা খালি থাকে। তো প্রতিদিনই হচ্ছে আমি রাত্রেবেলা ঘুমানোর আগে ঝেড়ে পরিষ্কার করে নেই। আর আজকে হচ্ছে যা কাপড় চোপড় ছিল আজকের, এগুলো সব কিছু এখনই ভাঁজ করে সব কিছু ঢুকায় ফেলছি। এখন হচ্ছে রুটি বেলবো, আর হচ্ছে সাথে সাথে ব্লগও শেষ করবো ভাবতেছি, কারণ খুব টায়ার্ড লাগতেছে আর শ্যুট করতে ইচ্ছা করতেছে না। আর যেহেতু রেগুলার ব্লগ করি না, হয়তো আবার আস্তে আস্তে হাত চলে আসবে, হাত চলে আসলে তখন হয়তো আবার তোমাদের কাছেও দেখতে ভালো লাগবে, আমার কাছেও ভিডিও করতে ভালো লাগবে। ঘরটার পুরো গোছানো হয়ে গেছে, আজরান হচ্ছে ঘুমাচ্ছে এখন। আর এই সাইডটা দিয়ে বাতাস, খুব সুন্দর বাতাস আসতেছে, ভালো লাগতেছে, অনেক আরাম লাগতেছে এই সাইড থেকে। তো যাই হোক, এবারে আসলাম হচ্ছে তোমাদের সাথে রুটি বানানো শেয়ার করবো। আমি না বিয়ের পর রুটি একদম ভালো বানাতে পারতাম না, এত জঘন্য তো আমার রুটি বানানো, দেখলে মানে হাসবা। ইন্ডিয়া ভারত পাকিস্তানের একটা মানচিত্র হয়ে যেত, বাংলাদেশের মানচিত্র হয়ে যেত। কখনো কখনো মানে আমার রুটির এক সাইড এমন জায়গায় যেত, সেই সাইড থেকে আবার ফিরে আনা যেত না, আবার দেখা যেত রুটি কাম করে মানে
সুন্দর করে মোলে টোলে আবার মানে সরি বাটতে হতো বলতেছি, মানে বেলতে হতো। তো যাই হোক, আমি আগে কাঁচা আটাটা মাখায় বেলতে পারতাম, মানে কাঁচা আটার যে রুটিটা সেটা করতাম, ওইটার হাতের কোনো কারণেই হচ্ছে পছন্দ হয় না। সরি, ভয়েস কভার করতেছি, এখন রাত্রে মনে হয় 3টার মতন বাজে, এডিট করতে বসছি এখন, তাই হচ্ছে একটু ঘুম ঘুম ভাব পাচ্ছে। যাই হোক, এই যে বসলাম, আমার মেয়ে এখনও ঘুমায় নাই, রাতে 3টা বাজে এডিট করতেছে, আমার মেয়ে এখনও ঘুমায় নেই, সে সমানে খেলতেছে, ওর জন্য আসলে রাত্রে আমার জাগা হয়। আর এটাই হচ্ছে আমার শরীরের সবচেয়ে বড় কাল হচ্ছে ক্ষতি হচ্ছে, আমার ডায়াবেটিসটা এই কারণেই বাড়ছে। তো এত যে সমস্যা শরীরের মধ্যে সব কিছু মানে এই ঘুমটা কম হওয়ার কারণে। আর সাদা যে এখন স্টিকারটা দিছি, এটাতে পাকঘরটা খুব সুন্দর লাগতেছে এবং বড় লাগতেছে। আর পাকঘরের সব কিছু হচ্ছে সাদা দিচ্ছি এই কারণে, যাতে আমার পাকঘরটা, এই ছোটো পাকঘরটা অনেক বড় দেখায় আর কি। যেহেতু পাকঘরেই আমার পড়ার টেবিল থেকে শুরু করে সব কিছু আছে, একটু সাদা সাদা থাকলে মনটা অন্যদিকে রিফ্রেশ লাগে। আর পাকঘরটা সবসময় ক্লিন রাখতে হয়, প্রচুর ক্লিন রাখার আগে এক ফোঁটা ময়লা আমি রাখতে পারি না, কারণ পড়ার টেবিলে আমি সকালবেলা উঠে যখন পড়তে বসি তখন যদি দেখি কিচেনে ময়লা, মেজাজ এত খারাপ হয়, আমার খুব বিরক্ত লাগে। আর রাত্রেবেলা তো সবসময় চেষ্টা করি হচ্ছে বাসি থালা বাসন যা আছে সব কিছু ধুয়ে রাখার। আমি পাতিল পাতিল করে ফ্রিজে রেখে দিই, সকালবেলা বুয়া আসার আগে পাতিল থেকে সব গরম করে নামাই আর বুয়াকে ধুইতে দিই, এমন করেই করতেছি এখন। আর থালা বাসন উপরে যা থাকে সবই ধোয়া হয়ে যায়। আসলে এই আমরা দুজনের সংসারে না বুয়া রাখাটা হতেছে একদম অনর্থক, কারণ আমি দেখলাম হাঁড়ি পাতিলও ভরে না, আমি যেটা রান্না করি সেটা সাথে সাথে ধুয়ে ফেলাই। আবার প্লেট টেট আমি এখন রাহাত যেটা খাচ্ছে, আমি যেটা খাচ্ছি, আজান খাচ্ছে, সাথে সাথে আমি ধুয়ে ফেলতেছি, সব ময়লা পরিষ্কার করে ফেলতেছি। তাহলে একদম মানে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য বুয়াটা হচ্ছে অনর্থক। আমারা যেমন থাকলে অনেক প্লেট, অনেক বাটি, অনেক চামচ টামচ হয়, আমার বুয়া এখন কোনো কিছুই হচ্ছে যে মানে নাই, ও হচ্ছে ফাউ কাজ করে। তারপরে কাপড় চোপড় ধোয়ার ব্যাপারও সেম, ওর খুব কমই কাপড় চোপড় থাকে আমাদের দুজনে। তবে কাপড় চোপড় আমি ধুইতে পারবো না, কারণ আমার অনেক সমস্যা আছে, কাপড় চোপড় ধুইতে গেলে আবার ব্যথা বাড়বে, আমার মেরুদণ্ডের পিছনের ব্যথাটা করবে খুব বেশি। তো এই জন্য হচ্ছে যে কাপড় চোপড় ধোয়া সম্ভব না। বুয়া বাদ দিলে হচ্ছে হাঁড়ি পাতিলের বিষয়টা বাদ দেওয়া যায়, যদি সবাই মিলে একসাথে যার যার খাওয়ার পর প্লেট ধুয়ে ফেলায় তাহলে হইতেছে যে সমস্যা হয় না। এখন যেমন রাহাত খাওয়ার পর রাহাতেরটা ক্লিন করে ফেলে, আমি খাওয়ার পর আমারটা ক্লিন করে ফেলি, 2টা বাটি থাকে ক্লিন হয়ে যায়। আর তরকারি গরম দেওয়ার পর বাটি থেকে সরানোর পর কাচের যেহেতু বাটি, আমি নিজেরটা নিজে ধুয়ে ফেলাই, আমি আর বুয়ার জন্য বাড়তিভাবে রাখি না। তো এত মানে করে দেওয়ার পরেও বুয়া দেখি যে ফাঁকি দিতেছে, মানে সমানে 1 দিন 2 দিন, আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, পরশু এই সমস্যা, মানে ওদের বন্ধ দেওয়ার কোনো যেমন ঠিক নাই, চাওয়ারও কোনো, চাহিদারও কোনো শেষ নাই। আজকে ওইটা হয়েছে, কালকে ওইটা হয়েছে, আজকে এইটা লাগবে, পরশু ওইটা লাগবে, মানে একটা না একটা লেগেই থাকে। হ্যাঁ, আর এখন ওদের সাথে তো খারাপ ব্যবহারও করা যায় না, কোনো কিছু বলাও যায় না, কারণ বললে হচ্ছে যে ওরা ভেজাল লাগায় খুব সুন্দর করে, কিন্তু ওরা সম্পর্ক নষ্ট করে। যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সম্পর্ক নষ্ট করে ফেলবে। তো এই জন্য হচ্ছে বুয়ারা যা বলে আমি হচ্ছে তা শুনি, এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বের করি। কী করবো বলো, কোনো কিছু তো করার নাই। আর এদেরকে মানে মানাও তুমি করতে পারবে না। এখন আমার শাশুড়ি চলে গেছে, উনি থাকলে হয়তো আবার উনি সকালবেলা একটুখানি টাইট দিয়ে ধরে, আর ও বন্ধ দিতে পারে না। আমার শাশুড়ি থাকলে অতটা বন্ধ সে দেয় না, কিন্তু এখন আমার শাশুড়ি নেই, সে সমানে বন্ধ দিচ্ছে। আমি ওর বাবাকে এটাই বলতেছি যে দেখো, আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, পরশু এটা হয়েছে, এভাবে করে করে কিন্তু অনেক গ্যাপ দিতেছে। তো কি আর করব বলো, কিছু করার নাই। তো আমি হচ্ছে রুটি আগে একদমই বেলতে পারতাম না, এখন অনেকখানি হাত চলে আসছে, তারপরেও অনেক ভুল হয়, মাঝে মাঝে আটা একটু শক্ত হয়ে যায়, এই যে দেখো দানা দানা দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে আটা বেশি নরম হয়ে যায়, তখন হচ্ছে বেলার পর আবার বেলতে হয়। তো এই ঝামেলাগুলোর মধ্য দিয়েও দেখলাম যে আলহামদুলিল্লাহ রুটি বেলা হয়ে গেছে। আর এবার দেখো এই যে রুটির বক্সের মধ্যে আমি আর এবার ছেঁকে নিই নাই, একটা একটা করে পলিথিন দিতেছি, একটা একটা করে রুটি রাখতেছি। ফাহাদের দেখলাম যে এই কয়দিন আগে, মানে ও যাওয়ার কয়দিন আগে একবার কী কারণে জানি রুটি বেলছিল, ওই সময় আমি ছিলাম না বাসায়। তো ও হয়েছে রুটি বেলে ঠিক এই প্রসেসে রাখছে, মোটামুটি ভালোই ছিল। তো ওর না নর্মালে রাখছে, বাট আমি আজকে চিন্তা করতেছি নর্মালে রাখলে ঠিক থাকবে কিনা, মানে শক্ত হবে কিনা। তাই এই জন্য আমি ভাবলাম যে তাহলে আমি ডিপে রাখি, ও যেহেতু নর্মাল রাখছে আমি ডিপে রাখি, দেখি কেমন হয়। তো আগে যারা আমার ব্লগ দেখতা তারা হয়তো পারে জানো আমার রুটি বেলার স্টাইল কেমন ছিল, বাট এখন আস্তে 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 হাত চলে আসছে রুটি বেলার, মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো পারি। তোমাদের ভাইয়াও বলে যে হ্যাঁ এখন নরম হয়। তো আমি হচ্ছে যে সময় রুটিতে মানে আটাটা বেশি পরিমাণে থাকে ওই দিন 2টা করি, আর যখন আটার পরিমাণটা একটু পাতলা করে দিই ওই সময় হচ্ছে রাহাতকে 3টা করে রুটি দিই। তো সপ্তাহে 2টা করে আমি হিসাব, সপ্তাহে না, পার ডে 2টা করে আমি হিসাব করে রাখছি। টোটাল হচ্ছে আমি 8টা রুটি বেলছি। তো 4 দিনের রুটি হচ্ছে এখানে বেলা হয়েছে, আর হচ্ছে বাকি 4 দিন
বাকি যে কয়দিন থাকবো ওই কয়দিন ধরো একদিন ফ্রাইড রাইস, একদিন স্যান্ডউইচ, কিংবা হচ্ছে একদিন খিচুড়ি, এরকমভাবে হচ্ছে নুডলস, এভাবেই হচ্ছে ওকে দিব, চাউমিন পাস্তা এভাবেই করে দিব। মানে সবসময় তো একই সকালবেলা ঘুম থেকে উঠে এই রুটি খেতে ইচ্ছা করে না। আর ওর বাবার মুখের অনেক স্বাদ, হচ্ছে তুমি রুটি একটা তরকারি দিয়েও তাকে খাওয়াতে পারবা না, সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আবদার করে বসে থাকে। তো রুটি বেলতে বেলতেই হচ্ছে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। এখন আরও 4টার মতন বেলা বাকি আছে, ভাবলাম যে বিদায় নিয়ে নিই। চেষ্টা করতেছি ব্লগটাকে একটুখানি আপডেট করার, কেমন হয় অবশ্যই জানাবা। তো তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে আরও সামনে এরকম সুন্দর সুন্দর করে ভিডিও করব। তো যাই হোক, আর হচ্ছে চশমা পরে করতেছি কি কারণে, মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে। বাইরে বেশ এতক্ষণ বাতাস যা ছিল, এখন মনে হতেছে ভ্যাপসা একটা গরম। তো একে তো গরম, তার মধ্যে হচ্ছে গরমটি সবকিছু মিলে হচ্ছে মাথা খুব বেশি ব্যথা করতেছে। এই কারণে হচ্ছে চশমা পরে নিচ্ছি। তোমাদের ভাইয়েরও নাকি সেম সমস্যা, মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, তারপর হচ্ছে একটু মানে তোমার মনে হয় যে পড়ে যাবো এরকম হচ্ছে আর কি। এখন দেখি যে কি কারণে হচ্ছে। গরমের কারণে হলো তো আর কোনো অপশন নাই, এটা সহ্য করে যেতেই হবে। তো যাই হোক, আজকে ব্লগ এখানে শেষ করতেছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ঠিক এইভাবেই ভালোবাসা দিও এতদিন যেভাবে দিচ্ছ। আর ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।